কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বিকালে এই ইশতেহার পাঠ করবেন। এনসিপির ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে এসব তথ্য জানানো হয়। দেশের সব জেলা থেকে এনসিপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। এক দফা ঘোষণার 1 বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং নতুন সংবিধানের দাবিতে এই ইশতেহার ঘোষণা হবে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই সমাবেশ। এরই মধ্যে সমাবেশের সব প্রস্তুতি শেষ করেছে দলটি। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদির ওপর একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। এদিকে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা। এনসিসি সমাবেশ নিয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আমরা জানি যে 4টার সময় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছেন, কি পরিস্থিতি দেখছেন সেখানকার? নিশ্চয়ই এরই মধ্যে নেতাকর্মীরা সবাই এসেছেন, কি বলছেন তারা? 4টার সময় শুরু হওয়ার কথা থাকলেও এখনো সমাবেশ শুরু হয়নি। আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা, এরই মধ্যে বেশিরভাগ নেতাই চলে এসেছেন। এই মাত্রই আসলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, তিনি আসছেন। এখন পর্যন্ত আহ্বায়ক এসে উপস্থিত হননি। আর মোটামুটি ভাবে নেতাকর্মীরা আসছে, বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসে তারা জড়ো হচ্ছে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আজকের 1 দফা দিবস উপলক্ষে এই জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ ঘোষণা করা হয়েছে। গত বছর কেন্দ্রীয় শহীদ মিনারের এখান থেকে 1 দফা ঘোষণা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এবং সেই যে সমাবেশ, সেই সমাবেশে আমরা দেখেছিলাম যে সকল দল মতের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। আমি ওই দিনও এই কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম এবং সেই সমাবেশের দিন এখানে উপস্থিত ছিলাম। আমরা দেখেছিলাম লাখো জনতার সামনে সেই 1 দফা ঘোষণা করা হয়েছিল, এবং 1 দফা ঘোষণা করার আগেই আমরা দেখেছিলাম এখানে যারা সাধারণ মানুষ, বিভিন্ন দল মতের মানুষ এখানে এসেছিলেন, তারা কিন্তু একটি আঙুল তুলে 1 দফা ঘোষণার জন্য বারবার দাবি জানাচ্ছিলেন। তারপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম সেই 1 দফা ঘোষণা করেন, স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ। এবং সেই সঙ্গে 6 আগস্ট, গত বছর 6 আগস্ট তারা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে 4 আগস্ট সেই কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে আসা হয়, এগিয়ে 5 আগস্ট নিয়ে আসা হয়, এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। অবসান হয় 15.5 বছরের দুঃশাসনের। আমরা এখানে আসা সাধারণ মানুষদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গণঅভ্যুত্থান যে চেতনা নিয়ে হয়েছিল, সেই চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চান তারা। আগামীর বাংলাদেশ একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ তারা দেখতে চান। এবং এই যে গণঅভ্যুত্থান দীর্ঘ 15 বছর, 15.5 বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই গণঅভ্যুত্থান। আমরা দেখেছিলাম সেই গণঅভ্যুত্থানে সকল দল মত, শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে নেমে এসেছিল। কর্পোরেট চাকরিজীবী থেকে শুরু করে সেই রিক্সাওয়ালা পর্যন্ত এই আন্দোলনে অংশ নেন এবং গণঅভ্যুত্থানে অংশ নেন। এবং আমরা দেখেছি লাগাতার কর্মসূচিতে তারা অংশ নিয়েছিলেন। এই গণঅভ্যুত্থানে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। 5 জুন হাইকোর্ট থেকে যখন কোটা বাতিলের রায় বাতিল করে দেয়া হয়, এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। 8 জুন পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল করেন এবং ঈদের কারণে তারা কর্মসূচি স্থগিত করেন। পরবর্তীতে জুলাইয়ের 1 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম এই কোটা সংস্কারের
দাবিতে মিছিল শুরু হয়। সেই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। পরবর্তীতে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে 16 জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদ ওয়াসিম সহ 6 জন শহীদ হন, এরপরে মানুষের ক্ষোভ, মানুষ একেবারে সব স্তরের মানুষ রাস্তায় নেমে যায়। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 17 জুলাই থেকে সারা ঢাকা শহরে তারা নেমে যায় এবং আমরা দেখি যে ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেয়। পরবর্তীতে সেই গণঅভ্যুত্থান 3 আগস্ট পর্যন্ত চলতে থাকে এবং 3 আগস্টে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল সহস্রাধিক প্রাণের বিনিময়ে, এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে এই গণঅভ্যুত্থান সফল করার জন্য। সেই গণঅভ্যুত্থানের সফলতা আসে স্বৈরাচারের পতনের পরে, এবং আমরা দেখি যে এরপরে 1 বছর পার হয়ে গিয়েছে। এখানে আসা এনসিপির সমাবেশের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগ মোড়ে সমাবেশ করছে ছাত্রদল। দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা জড়ো হন সমাবেশ স্থলে। পুরো এলাকা এখন নেতাকর্মীদের পদচারণায় মুখর। জানা গেছে, দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সমাবেশ ঘিরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে ডিএমপি। আজকের দিনে যদি জনগণ রাজপথে নেমে না আসতো তাহলে 5 আগস্ট আসতো না। ছাত্রদল ছাত্র সমাজের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন তারেক রহমানের নির্দেশে। গণতন্ত্র প্রতিষ্ঠার যে নির্বাচন, এই নির্বাচন একটা নির্বাচনকালীন সরকারের মাধ্যমে যাতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্রদলের সমাবেশের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, এর আগেও আমরা আপনার সাথে কথা বলেছি এবং আপনি জানিয়েছেন যে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এই সমাবেশ স্থলে, এবং ঠিক 2:30টায় শুরু হওয়ার কথা ছিল মূল সমাবেশের আয়োজন। এখন 4টার বেশি বাজে। কি পরিস্থিতি সেখানে, নেতারা কি বলছেন এবং শীর্ষস্থানীয় কোন কোন নেতাকর্মী সেখানে এসেছেন? দেখুন, জাতীয়তাবাদী ছাত্র দলের এই ছাত্র সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বেলা 3:15টায়। এরপরে ধাপে ধাপে বক্তব্য দিচ্ছেন ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এই মুহূর্তে বক্তব্য পর্ব চলছে। কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর আজকের এই কর্মসূচির প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে তিনি ছাত্র দলের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন। কারণ সামনে নির্বাচন, সেই নির্বাচন সামনে রেখে বিএনপির যে পরিকল্পনা, সেই বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের একটি বড় ভূমিকা পালন করে জাতীয়তাবাদী ছাত্র দল। সেই হিসেবে আজকের এই ছাত্র সমাবেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এখানে যারা এসেছেন ঢাকা এবং ঢাকার বাইরের ছাত্র দলের নেতাকর্মীরা। তারা বলছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্র দল যেভাবে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ভেদাভেদ সব ভুলে অংশ নিয়েছিল, সেই একই ধারাবাহিকতায় দেশের স্বার্থে ভবিষ্যতে যদি আবারও প্রয়োজন হয় তাহলে একসাথে তারা রাজপথে থাকবে এবং একসাথে তারা দেশ ও মানুষের জন্য রাজপথে আন্দোলন সংগ্রামে অংশ নেবে। এতে দেশের স্বার্থ বিসর্জন কোনো অবস্থাতেই দেয়া যাবে না, এটি তারা বলছেন। এবং বক্তব্যে মঞ্চে যারা এখন বক্তব্য দিচ্ছেন তারা বলছেন সামনে নির্বাচন বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যদি আসতে পারে তাহলে এই জুলাইয়ের যে চেতনা, সেই জুলাইয়ের চেতনাকে তারা বাস্তবায়ন করবে। শহীদ পরিবার যারা আছে তাদের পুনর্বাসন করবে, আহত যারা আছেন তাদের পুনর্বাসন করবে এবং ছাত্র অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে, এটি বিএনপি নেতারা বলছেন। আমরা জানি যে জুলাই আগস্টের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, এই বর্ষপূর্তি উপলক্ষে 1 মাস আগে কিন্তু বিএনপি নেতারা বিএনপির পক্ষ থেকে 36 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে এই ছাত্র সমাবেশ। যদিও এই ছাত্র সমাবেশ যখন শুরুতে কর্মসূচি ঘোষণা করা হয় তখন কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক কিন্তু আমরা দেখেছি মাসখানেক আগেই ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ছাত্রদল লিখিতভাবে অনুমতি নেয়। কিন্তু এরপরে এনসিপি
তারা শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেয়। তখন এনসিপির পক্ষ থেকে ছাত্রদলকে বারবার অনুরোধের প্রেক্ষিতে ছাত্রদল তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির জায়গা পরিবর্তন করে তারা এই শাহবাগে আজকে সমাবেশ করছে। যদিও আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, রাস্তায় বা ঢাকা শহরে যানজটের তৈরি হচ্ছে। এই শাহবাগ অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা, ব্যস্ততম একটি মোড়, চৌরাস্তার মতো একটি জায়গা। এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ার কারণে ছাত্রদলের পক্ষ থেকে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে, নগরবাসীর কাছে ক্ষমা চাওয়া হয়েছে যাতে তারা এটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং ভবিষ্যতে ছাত্রদল চাইবে যাতে জনভোগান্তি তৈরি না হয় এমন কর্মসূচি দিতে, এবং যাতে কর্মদিবসে যাতে কর্মসূচি না থাকে সেটি তারা চেষ্টা করবে, এটিও মঞ্চ থেকে ছাত্রদলের নেতারা বলেছেন। এখানে ছাত্রদল যে বিষয়টি বলছে যে রাজনৈতিক সহাবস্থান এবং পরস্পরের প্রতি যে ভ্রাতৃত্ব বোধ বা রাজনীতিতে সহাবস্থান, এই কারণেই মূলত এনসিপির আবেদনের প্রেক্ষিতে তারা তাদের যে পূর্ব নির্ধারিত অনুমোদিত জায়গা কেন্দ্রীয় শহীদ মিনার সেটি ছেড়ে তারা এই শাহবাগে সমাবেশ করছে। এবং এই সমাবেশে ছাত্রদলের ঢাকা সহ ঢাকার বাইরে প্রতিটি বিভাগ, জেলা থেকে, মহানগর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় এসেছে। লক্ষ নেতার উপস্থিতি আজকে এই শাহবাগে। এখানে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং দীর্ঘদিন পর ছাত্রদলের যে কর্মসূচি, এই ছাত্রদলের কর্মসূচি ঘিরে নতুন আমেজ তৈরি হয়েছে ছাত্রদলের মধ্যে। কারণ আমরা জানি যে ছাত্রদল ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে বরাবরই সহাবস্থানের কথা বলে আসছে এবং বলে থাকে, যদিও সেই দৃষ্টান্ত ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এরই মধ্যে তারা রেখেছে। এনসিপির আবেদনের প্রেক্ষিতে তারা তাদের যে নির্ধারিত জায়গা সেটি ছেড়ে অন্য জায়গায় সমাবেশ করছে। এখানে ছাত্রদলের নেতারা বলছেন ভবিষ্যতে ছাত্রদল যে নিদর্শন রেখেছে এই নিদর্শন যাতে অন্যান্য ছাত্র সংগঠন, ক্যাম্পাস হোক, বাইরের রাজনীতি হোক, সব জায়গাতে রাখে এবং সহাবস্থানের রাজনীতি, সেই রাজনীতি করতে চায়। এবং আজকের এই সমাবেশ থেকে, ছাত্র সমাবেশ থেকে ছাত্র নেতারা সেই ধরনের বক্তব্য তুলে ধরছেন এবং বলছেন যে বিএনপির 31 দফা, সেই 31 দফা ছাত্রদলের নেতাকর্মীরা যাতে তৃণমূলে সবার কাছে পৌঁছে দেয় এবং আগামী নির্বাচনে যাতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে পারে সেজন্য কাজ করার নির্দেশ দিচ্ছেন। এবং বিএনপি ক্ষমতায় আসলে এই জুলাইয়ের চেতনা, আকাঙ্ক্ষা সবই বাস্তবায়ন করবে বিএনপি, এটি এখান থেকে মঞ্চ থেকে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন। মাহমুদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত একজন। এর আগে বেলা 11টার দিকে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের শুরুতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্যে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিচারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকবে না। এদিকে সকালে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আনা হয় ট্রাইব্যুনালে। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্যে টার্গেট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের উপর নানাবিধ হামলা, নির্যাতন, দমননীতি, গণগ্রেপ্তার, আইনি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা চালায়। আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশু রায়হান মারা গেছে। এ ঘটনায় দগ্ধ বাবা মাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন স্থানীয় গাজী গ্রুপের কর্মচারী মোহাম্মদ রিপন ও তার স্ত্রী হাফিজা বেগম। স্বজনরা জানান, টঙ্গীর মীরের বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন রিপন। ভোর 5টার দিকে রান্নাঘরে চুলা ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় ঘরে থাকা 4 মাসের শিশু রায়হান মারা যায়। দগ্ধ হন রিপন, হাফিজা দম্পতি। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধ রিপনের শরীরের ৮০ এবং তার স্ত্রীর শরীরের ৭০% পুড়ে গেছে। দুজনের অবস্থায় আশঙ্কাজনক, তাদের আইসিইউতে রাখা হয়েছে। বগুড়ায় পূর্ব বিরোধের জেরে আল আমিন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, চাঁদা না দেয়ায় ও মামলা প্রত্যাহার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ সহ বখাটে কিশোর চক্রের সদস্যরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে। লেজ ফিতার ব্যবসায়ী আলামিনের সাথে প্রতিবেশী নুরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। 1 বছর আগেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ নিয়ে থানায় মামলাও করেন ওই ব্যবসায়ী। 28 জুলাই নুরুল ইসলামের পরিবার সহ কিশোর অপরাধ চক্রের সদস্যরা আলামিনের উপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রায় 1 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। হাজির হবে লুলুগাটা তো নাজির দৌড়ে আসে, লাঠিতে 3 বাড়ি মারল, মারে পরে কি হচ্ছে আর কথা না। স্বজনদের অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য কিশোর অপরাধ চক্রের সদস্যদের দিয়ে চাপ প্রয়োগ করেন নুরুল ইসলামের পরিবার। মামলা প্রত্যাহার না করলে 2 লাখ টাকা চাঁদাও দাবি করেন তারা। পাশে খারাপ থেকে খালি আগা দিচ্ছে, লাঠি লুটি রেজা ছিল, ওরা খালি লাঠি লুটি আগা দিচ্ছে, আর খালি যত দূর লাঠি উঠিচ্ছে তত দূর ধরে খালি বাইরাচ্ছে রে। পুলিশ বলছে, পূর্বের মামলা তুলে নেয়া ও একই সাথে হত্যার হুমকি দেওয়ার কথা জানিয়ে থানায় অভিযোগ করেন আলামিন, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি এখনো। মামলা রুজু হওয়ার সাথে সাথে এবং ঘটনা ঘটার পর থেকে আমরা শাহজাহানপুর থানা পুলিশ তৎপর আছি এবং আসামি গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এই ঘটনার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই মারামারির ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। হত্যার ঘটনায় 13 জনের নাম উল্লেখ করে 17 জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। গাজীপুরের শ্রীপুরে ঘর তালাবদ্ধ করে আগুন লাগিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে। শনিবার রাত 2:30টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 2:30টার দিকে স্বামী মিজানুর রহমান স্ত্রী মারুফা আক্তার হত্যার পর ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে আগুন নেভায়। ততক্ষণে পোশাক শ্রমিক মারুফা আগুনে পুড়ে মারা যান। এ ঘটনায় আলামত সংগ্রহ করেছে সিআইডি। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 8 নৈশ প্রহরীকে বেঁধে রেখে নাটোর সুগার মিলের প্রায় কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল লুট করেছে সশস্ত্র ডাকাত দল। শনিবার রাতে ট্রাকে করে 20 থেকে 25 জনের ডাকাত দল হামলা করে কারখানায়। ডাকাতির পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলায় সাব্বির আহমেদ ও বদরুদ্দিন বেগ নামে 2 জন চুক্তিভিত্তিক নিরাপত্তা প্রহরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাত 1টার দিকে নাটোর সুগার মিলে প্রবেশ করে 20 থেকে 25 জনের ডাকাত দল। অস্ত্রের মুখে গেটের নৈশ প্রহরীর হাত পা বেঁধে ফেলে তারা। মিলের ভেতরে দায়িত্বরত আরও 7 নৈশ প্রহরীকে মারধর করে বেঁধে রাখে ডাকাতেরা। রাতভর মিলের বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি ট্রাকে করে নিয়ে যায় ডাকাত দল। ভোরে এক নৈশ প্রহরী বাঁধন খুলে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডাকাতির ঘটনা জানান। হাবিলদার রাউনে গেল, তো আমি আবার মোবাইল করলাম, দেখি মোবাইল বন্ধ। আরেক সাথী কাছে মোবাইল করলাম, তো ওমে বন্ধ। কি ব্যাপার, মনে হয় চার্জ টার্জ নাই। পরে দেখি যে এক এক করে কেউ নাই। এখন ওই দেখি 7-8 জন চলে আসলো। বাসি দাওয়াতে রাগ করে ওরা আমার বাসিটা কাটে নিছে। নেওয়ার পরে আমাকে একটা ঘুষি, আমাকে এই জায়গায় একটা ঘুষি মারিছে। ওদিকে জঙ্গল থেকে এসে আর গলা হাসি ধরল। খবর পেয়ে কর্মকর্তারা কারখানায় আসার পর পুলিশে খবর দেন। কর্তৃপক্ষ বলছে প্রায় 90 লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি নিয়ে গেছে ডাকাতেরা। সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএমই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ, সবখানে হাত দিছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলো লক করা ছিল সে ভাঙছে এবং ফাইলপত্র, কাগজপত্র উল্টোপাল্টা করছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত ও তথ্য সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকৃত ঘটনা কি ছিল, কারা জড়িত, সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো। আমাদের হেফাজতে নিচ্ছি আমরা কয়েকজনকে,
কিন্তু আমরা একটু তদন্তের সাথে আমরা এখন ডিসক্লোজ করতেছি না। মিলের কেউ ডাকাতির সঙ্গে জড়িত কিনা সেটি তদন্ত করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরে চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সকালে ওই যুবক সহ 3 জন এলাকার কয়েকটি বাড়িতে মুঠোফোন চুরি করতে ঢোকে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। 2 জন পালিয়ে গেলেও ওই যুবক স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করলে মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আবারও বন্যার শঙ্কায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষ। দুপুর 12টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.2 মিটার, যা বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসায় তিস্তা নদীর পানি বাড়ছে। সন্ধ্যায় তা আরও বাড়তে পারে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তাই এসব অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, উজান থেকে নেমে আসা ঢলে প্রতিদিনই তিস্তা নদীর পানি বাড়ছে, সেক্ষেত্রে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? দেখুন, গতকাল ভোর থেকে কিন্তু লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ এলাকায় সেখানে কিন্তু ভারতের উজান থেকে ঢলে কিন্তু এখানে পানির পরিমাণ বাড়তে থাকে। আমরা সকাল 9টায় যেটি খবর পেয়েছি, আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আমরা জেনেছি যে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কিন্তু একটি সম্ভাবনা দেখছে পানি উন্নয়ন বোর্ড। আমি ক্যামেরার চোখে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে দেশের যে সর্ববৃহৎ সেচ প্রকল্প রয়েছে তিস্তা ব্যারেজ এলাকা, সেই তিস্তা ব্যারেজ এলাকায় কিন্তু সবকটি গেট অর্থাৎ 44টি গেট কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। পানির গর্জনে কিন্তু সামনে কিন্তু ব্যাপক পানি ফুলে ফেপে আছে এবং সে গেট দিয়ে কিন্তু পানিগুলো প্রবাহিত হচ্ছে না। তার ফলে কিন্তু পিছনে ব্যাপক পানির সৃষ্টি হয়েছে এবং সেই পানি কিন্তু নিম্নাঞ্চল অর্থাৎ তীরবর্তীতে ভাটিতে যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে গিয়ে কিন্তু স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হচ্ছে। আমরা ভাটিতে কিছুক্ষণ আগেও খবর নিয়ে দেখেছি যে এখনও কিন্তু সব অঞ্চলে অর্থাৎ তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে কিন্তু এখনো পানি ঢুকেনি, তবে সন্ধ্যার মধ্যে কিন্তু সেখানে পানি ঢুকে যাবে এবং বন্যার সৃষ্টি হবে। সেই বন্যার সৃষ্টি হলে কিন্তু সেখানে সাধারণ মানুষ কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আপনি দেখছেন যে তিস্তার যে তীরবর্তী নিম্নাঞ্চল আছে সেখানে কিন্তু পানি ফুলে ফেপে আছে এবং সেই পানিগুলো কিন্তু সন্ধ্যার মধ্যেই কিন্তু নিম্নাঞ্চলে যাবে এবং সেখানে স্বল্পমেয়াদী বন্যার কিন্তু সম্ভাবনা আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে এই পানি কিন্তু সন্ধ্যা অবধি কিন্তু পানি বাড়তেই থাকবে। এখন পর্যন্ত পানি কমানোর কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তবে পানি উন্নয়ন বোর্ডের থেকে বলা হচ্ছে যে তীরবর্তী নিম্ন অঞ্চলের যে মানুষ আছে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেখানে কিন্তু বন্যার সৃষ্টি হবে এবং তাদেরকে যথার্থ সতর্ক থাকার চেষ্টা করার বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। পাহাড় ধসের কারণে প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ির সাথে সারা দেশের যান চলাচল শুরু হয়েছে। দুপুর 12:30 থেকে স্বাভাবিক হয় যান চলাচল। স্থানীয়রা জানান, গত রাত থেকে ভারী বর্ষণে বাঘাইছড়ি দীঘিনালা সড়কের 9, 10 ও 14 মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ভোর 6টা থেকে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, সড়ক বিভাগ থেকে লোকজন মাটি সরানোর কাজ করে। এরপরই শুরু হয় ঝিনাইদহে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও সবজি ক্ষেত। আবার কোথাও ডুবে গেছে ধানের বীজতলা ও রোপণ করা আমনের জমি। ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ সহ বিভিন্ন উপজেলার মাঠ ও বিলে টানা বৃষ্টির কারণে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারছে না। এতে সদ্য রোপণ করা আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি মরিচ, পটল সহ বিভিন্ন সবজির ক্ষেতও পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। অনেক এলাকায় জমিতে এখনো পানি জমে থাকায় নতুন করে ধান রোপণ করতে পারছেন না কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, ঝিনাইদহে এরই মধ্যে ৭,৫০০ হেক্টরের বেশি ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থাও করা হচ্ছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় আবারও নদী ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে পদ্মাপাড়ের প্রায় ৩ কিলোমিটার কৃষি জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। এতে ভাঙন আতঙ্কে রয়েছে নদীপাড়ের কয়েকশো পরিবার। ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় কবরস্থান, ঈদগাহ মাঠ। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে স্রোত ও ঢেউয়ে রাজবাড়ীর গোয়ালন্দর ছোট পাকলা, দেবগ্রাম ও দৌলতিয়া ইউনিয়নের ৩ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ৫০ বিঘা ফসলি জমি। হঠাৎ ভাঙনে দিশেহারা পদ্মাপাড়ের কৃষকরা। কেউ হারিয়েছেন পাট, কেউ বা ধান আর পটলের ক্ষেত। ঝুঁকিতে রয়েছে স্কুল, কবরস্থান, মসজিদ ও শতাধিক বসতবাড়ি। কয়েকদিন ধরে ভাঙতেছে, মেলা ভেঙে গেল। এখন আল্লাহ যে কোন জায়গায় আমাকে নিবি আর কোন জায়গায় যে আশ্রয় পাবো আর উপায় নাই। গতবার কিছু দিয়ে ব্যাগ ফেলাছে, যে জায়গা ভাঙে নাই, এবার ভাঙন বেশি, এই ফসল দুই পাশে ভাঙতেছে। গত বছর মুন্সিবাজার এলাকায় জিও ব্যাগ ফেলায় সেখানে ভাঙন থেমে যায়। যেখানে জিও ব্যাগ নেই সেখান থেকে ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। জিও ব্যাগ ফেলা যেন এই নদীটা মোটামুটি শাসন করার একটা ব্যবস্থা করে, যাতে আর না ভাঙে। দ্রুতই ভাঙন রোধে কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নদী ভাঙন কবলিত স্থানের তথ্য সাথে নিয়ে মাঠ পর্যায়ে সাইট পরিদর্শন করে আমরা ঊর্ধ্বতন দপ্তরকে সঙ্গে সঙ্গে অবহিত করছি। ঊর্ধ্বতন দপ্তর থেকে কাজের প্রশাসনিক অনুমোদন পেলে আমরা মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করি। গত বছরও মুন্সিবাজার এলাকায় ভাঙনে 4টি বসতবাড়ি সহ 40 বিঘার মতো ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিক নেতাদের নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানান শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বেলা 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।